কেমন ধরনের কথা? শিক্ষক আমাদের গুরুজন। তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন। এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক, তাদেরকে আমি সম্মান করতাম। আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে, সাথে আমি সম্মান করতাম। তাদের পা ধরে সালাম করতাম। কারণ শিক্ষক গুরুজন। কিন্তু আমি জানি না এই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে। তাদের গলায় জুতার মালা পরায়। তাদেরকে গাছের সাথে বাঁধে। তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। কেন এই ধরনের বেয়াদবি কেন শিখাবে বা এই শিশুদের কোমলমতি শিশুদের এবং ছাত্রছাত্রীরা কেন এই বেয়াদবি করবে? আজকে ছাত্রছাত্রীরা শিক্ষকদের বয়কট করে। এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোন দেশে আছে কিনা। তাহলে আমরা কি পরিচয় দেব? যে দেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান পেয়েছে, আজকে সেই দেশের মানুষ কাছে কোথায়? কোথায় সেই সম্মান? যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম। আমাদের অর্থনীতি আন্তর্জাতিকভাবে ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে আমি ১৮.৭ ভাগে নামিয়ে এনেছিলাম। হতদরিদ্র ২৫ ভাগ থেকে আমি ৫.৬ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের সাক্ষরতার হার ৪৫ ভাগ থেকে ৭৮.৮ ভাগে উন্নীত করেছিলাম। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে বিদেশের জন্য যে পড়াশোনা করতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম, যাতে তারা আরো উচ্চ শিক্ষা নিতে পারে। পিএইচডি করতে পারে বা অন্য যেকোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে, সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম। কেন করেছিলাম? আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য। কারণ যারা এদেশ একদিন দায়িত্ব নেবে, তারা যেন সুষ্ঠুভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়েই তো। আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে। তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে। তাদের শিক্ষাবর্ষ কেড়ে নেওয়া হচ্ছে। কি অপরাধ তাদের? আমরা যখন বৃত্তি দিয়েছি, আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি, আমরা তো কোনো দল দেখিনি। দলমত নির্বিশেষে মেধাবী যারা তারাই চাকরি পেয়েছে, তারাই সুযোগ পেয়েছে। তাদের জন্য আমি করেছি। আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। হ্যাঁ, একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে, বহুদলীয় গণতন্ত্র। সেখানে সকলের মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার, এটা ছাত্রদের অধিকার। দল মত নির্বিশেষে সকলের অধিকার। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা, এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখি সেই বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমেই আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষকদের অপমান করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে। কেন এই অবস্থা থাকবে? বাংলাদেশে ২০২৪ সালে যে ঘটনা ঘটল, সেখানে পুলিশদের পিটিয়ে হত্যা করা। একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে, "ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা।" মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিটিয়ে হত্যা করা হলো? আগুন দিয়ে পুলিশ ফাঁড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, ঠিক কসাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলিয়ে রাখে, সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা। যারা এমনকি তাদেরকে এমনভাবে অপমান করা, কাপড় খুলে নিয়ে তাদেরকে একেকজনকে কিভাবে বেইজ্জতি করা।
যারা এইসব ঘটনা ঘটে তাদের মধ্যে কি এতটুকু মানবিকতা নেই? এতটুকু শালীনতা বোধ নেই? কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে? আমরা তো ১৫ বছর ৭ মাস তো ক্ষমতায় ছিলাম। এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি। ব্যবসা-বাণিজ্য আজকে কেউ করতে পারছে না। ব্যবসায়ীদের উপর অনবরত আক্রমণ, গ্রেপ্তার, কলকারখানা বন্ধ, হাজার, হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। আজকে কৃষক চাষ করতে পারছে না। সার নেই, বিদ্যুৎ নেই, সেচ দিতে পারে না। এই অবস্থা তো বাংলাদেশে ছিল না। আমি তো এই অবস্থা রেখে আসিনি। বাংলাদেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো, সেখানে মঙ্গা দূর করেছি। যারা একবেলা খাবার পেত না, অন্তত ৩ বেলা তারা খাবার পেত। বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হতো। কই আওয়ামী লীগ সরকার আসার পরে তো বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো লাগেনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ব্যবস্থাই তো করেছিলাম। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছি। বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। প্রায় ৪৪,০০০ এর মতো নার্স নিয়োগ দিয়েছি, ২২,০০০ ডাক্তার নিয়োগ দিয়েছি। মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি। কিন্তু আজকে যেন সব বৃথা হয়ে গেল। অপরাধটা কি আমার? আমি সেটা জানতে চাই। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় ৪০০ মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা। ছাত্র, যুবক, মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না। ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা, মাকে গাছের সাথে বেঁধে অপমান করা, জায়নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এ কি বর্বরতা? এ কোন ধরনের বর্বরতা? তো এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? একজন যাকে সবথেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ ৳৬,০০০ বেতনের চাকরি ৯০ সালে পেয়েছিলেন। আমি ৯৬ তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে ৳৪০০ কোটি দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল। বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি। বরং এগুলি বেচেই খেয়েছে। মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ববোধ নেই? কৃতজ্ঞতা বোধ নেই? যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে। কেন? ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। এই ডক্টর ইউনূসেরই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই। যেখানে স্পেনের রানী কুইন সোফিয়া এবং হিলারি ক্লিনটন তারা উপস্থিত হন। আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে। এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম। কিন্তু কত বড় বেইমান মুনাফিক যে তার ক্ষমতার লোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর রেহানাকে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করল। এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন। বিল ক্লিনটনের ফাউন্ডেশনে সে মোটা টাকা দেয়। আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনোদিন মানুষকে এক পয়সা সাহায্য করেনি। কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিনটন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনূস সাহেব কি বক্তৃতা দিলেন? যে এই আন্দোলন, কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না। এটা ছিল তার meticulously designed আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা। ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে।
তার অর্থটা কি? ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আমাদের ছাত্ররা কোমলমতি। তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না। তারা ঝুঁকে চলে এসেছে। আবার আরেকজন সমন্বয়ক বলল কি, গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি, তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল। তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলব, ১৫ই আগস্ট আমরা ২ বোন বেঁচে গিয়েছিলাম। এটাই কি আমাদের অপরাধ? বাবা, মা, ভাই সব হারিয়েছিলাম। সব হারিয়েও সেই শোক ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। কেন? আমি দেখেছি একটার পর একটা ক্যু হচ্ছে। মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার নেই। পেটে ভাত নেই। প্রতিনিয়ত দুর্ভিক্ষ। চারিদিকে হাহাকার। যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। মানুষের ক্ষুধার অন্ন যোগাবেন। সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন। সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই, একটা অশান্ত পরিবেশ। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করবার জন্যই আমি এসেছিলাম এবং আমি তা করেছি। কই আমরা নিজের জন্য তো কিছু করিনি। আমাদের ছেলে-মেয়ে ৫ টা ছেলে-মেয়ে রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে। অক্সফোর্ড, হার্ভার্ড, এলএসসি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা ২ বোন বলেছি আমাদের ছেলেমেয়েদেরকে যে, "তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ।" এবং তারা তাই করেছে। সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা ২ বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি ৫ নাম্বারে যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি। সেটা ভাঙাচোরা, লুটপাট ২ হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন। তার সমন্বয়কদের সাথে নিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। তিনিও বোধহয় লুটপাট করতে গিয়েছিলেন। আর ৩২ নাম্বার এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড়, বড় নেতারা এসেছেন। রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন। ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা। আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে এই বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছেও এটা বলব যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। কিন্তু সকলে তো এর মধ্যে ঢোকেনি তো। যারা আজকে এই ধরনের ধ্বংস করছে,
যারা মানুষ হত্যা করেছে, তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজেই আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংসযজ্ঞের যেন অংশ না নেয়। বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। ১৫ই আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ। ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত। তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু ২০২৪ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের ১৫ তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, ছাত্র হত্যা, শিশু হত্যা, যত হত্যা হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? অপরাধ করলে অপরাধীদের শাস্তি পেতে হবে। যারা অগ্নিসংযোগ করা হলো, ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার বা প্রত্যেকটা বিটিভি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া হলো এবং সেটা সমন্বয়ক একজন বলেছে, পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা। কিসের বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? এই হত্যাযজ্ঞ ধ্বংসলীলাই কি বিপ্লব? বিপ্লবের অর্থ বোঝে? তারা নিজেরাই স্বীকার করছে। আর সেখানে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায়। আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই। এটা সকলের মনে রাখতে হবে। তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে, আমি সবাইকে বলব, অন্তত মনোযোগী হও পড়াশোনায়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পিতামাতাকে সম্মান করো, শিক্ষকদের সম্মান করো। নিজের শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না। এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম। যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম। কোনো সেশন জট ছিল না। কিন্তু আজকে আবার সেই সেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে। আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে। যে চেতনা নিয়ে লাখো শহীদ রক্ত দিয়েছে, সে চেতনাকে ধ্বংস হতে দিও না। তাহলে নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না। দেশেও না। মানুষের ধিক্কার ছাড়া কিছু জুটবে না। কাজেই সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো, তোমরা দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের কল্যাণে কাজ করো। আর এই যারা জঙ্গি, সন্ত্রাসী, যারা এই অগ্নিসংযোগ, মানুষ হত্যা আর এই ভাঙচুর করতে পারে, ইতিহাস মুছে ফেলতে চায়, তাদেরকে ধিক্কার জানাও। আজকে আবার আমি এখান থেকে বিদায় নেব। তার আগে আমি এটুকুই বলবো, দেশের মানুষের কাছেই আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে, যারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? না যারা মানুষের কল্যাণ করে, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে, ঘরে ঘরে আলো জ্বালে, দেশের মানুষকে উন্নত জীবন দেয়, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? এটা দেশের জনগণই বিচার করবেন। আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। নিজের দিকে তো তাকাইনি, নিজের কি আছে না আছে সে তো দেখিনি। শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে
মাত্র ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। যা বিশ্বে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল, আজকে সব ধ্বংস হয়ে গেছে। তবে আমি এটুকু আশাবাদী, হ্যাঁ, আমাদের যে স্মৃতিটুকু নিয়ে ২ বোন বেঁচে ছিলাম, আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে। ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারব। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ যখন বা বাঁচিয়ে রেখেছেন, তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে। সেটুকু করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো? মানুষের দোয়া, উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রেনেড হামলা, গুলি, বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন। এবারেও তো সেই একই অবস্থা। এবারে তো একটাই লক্ষ্য ছিল। তার meticulous ডিজাইনই ছিল ইউনূস সাহেবের আমাকে ২ বোনকে হত্যা করা। তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে। মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। এটাই আমার কথা। আমি ছাত্রলীগকে ব্যান করেছে। ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই। কারণ ইউনূস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। অস্ত্র, অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতায় এসেছে। এভাবে অন্যায় করে যারা ক্ষমতায় আসে, এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে। কারণ নিজে ট্যাক্স দেবে না, মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাবে, ভ্যাট বসাবে। জনগণকে ভাত দিতে পারবে না, পুলিশের পোশাক বদলায়। পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায়। কৃষক চাষ করতে পারে না, সার পায় না, সেচ পায় না, শ্রমিক কাজ পায় না, শ্রমিকদের বেকার করে দেয়। অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে। কাজে এ অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনও সইবে না। এবং বাংলাদেশের মানুষকেও বলব, আপনারাও এই অন্যায়ের প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না। আমি আছি আপনাদের পাশে। আমি যত দূরেই থাকি না কেন, আমার মন আপনাদের সাথে আছে। আর আপনারা আমার মনের ভিতরে আছেন। বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম। বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম। আর সেইভাবে নিজের ছেলে-মেয়েকে স্নেহবঞ্চিত করেছি। কিন্তু আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করেছি। কাজে আমি আপনাদের কাছেই বিচার চাই, আর আপনাদের সহযোগিতা চাই। যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায়, বাংলাদেশের মানুষ যেন জীবনের নিরাপত্তা পায়, শান্তিতে চলতে পারে, সেটাই আমাদের কামনা, সেটাই আমরা চাই। কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে, এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে, এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি। ইনশাআল্লাহ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এবং সেটা আমরা করব, করতে পারবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ছাত্রলীগকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো। তোমাদের দোয়া করি, সেই সাথে, সাথে সকল ছাত্র সমাজ, তাদের জন্য আমার দোয়া, আশীর্বাদ রইলো। সবাইকে আবারও বলব, মনোযোগ দিয়ে লেখাপড়া শেখো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, দেশের কল্যাণে কাজ করো।